দর্শক, বিরতির পরে আরও একবার আমন্ত্রণ যারা এই মুহূর্তে টেলিভিশনের পর্দায় এবং সোশ্যাল মিডিয়াতে নতুন করে যুক্ত হলেন তাদেরকে আরও একবার জানাতে চাই সকালবেলা শুভেচ্ছা। আছি আমি মিমি এবং আছেন জুবায়ের, সেই সাথে আছেন একজন অতিথির সাথে পরিচিত হব। তবে তার আগে সমসাময়িক একটি বাস্তবতা আপনাদের মনে করাই। সামাজিক যোগাযোগ মাধ্যম কতখানি শক্তিশালী আমরা দেখেছি, এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক সময় বলতে চাওয়া কথাটুকু আমরা যারা বলতে পারিনি তারা হয়তো পছন্দসই অনেকের লেখা দেখে নিজের কিছুটা হলেও তৃপ্তির ঢেকুর তুলেছি। কারণ কেউ একজন তো বলছে, তেমনই কেউ একজন আছে আমাদের সাথে আজ। এবং সেই সাথে আরও একটি বিষয় মনে করাতে চাই, সামাজিক যোগাযোগ মাধ্যমে এই পরিবর্তিত বাংলাদেশে হ্যাশট্যাগ রিভার্স ব্রেইন ড্রেইন নামে যে সকল প্রতিভাবান বাংলাদেশি তরুণদের বিশ্বের বিভিন্ন প্রান্তে আমরা প্রতিনিধিত্ব করতে দেখছি, তেমনই একজন আজ আমাদের মাঝে আছেন। পরিচয় করাচ্ছি আজকের অতিথির সাথে। আছেন আমাদের সাথে ফয়েজ আহমেদ তৈয়ব, যিনি টেকসই উন্নয়ন বিষয়ক লেখক, প্রকৌশলী এবং একই সাথে প্রযুক্তিবিদ। শুভ সকাল, আমন্ত্রণ সকালের বাংলাদেশ। ধন্যবাদ যমুনা টেলিভিশনকে। কেমন আছেন? জি, আমি ভালো আছি। দেখেন তো, আমাদের খুব আগ্রহের একটা জায়গা থাকে, আমরা বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কাছ থেকে তাদের দিনের শুরুটা জানতে চাই। এর পিছনে একটা কৌশলগত কারণ আছে, তা হচ্ছে প্রতিষ্ঠিত যারা, প্রতিভাবান যারা, তারা আসলে কি করেন যা করলে আমাদের মতো একটু অপেক্ষাকৃত কম বুদ্ধিসম্পন্ন মানুষ একটু প্রভাবিত হতে পারে, এই জন্য জানতে চাই সকালটা কিভাবে শুরু করেন। আমি মোটামুটি সকালেই ঘুম থেকে উঠি। আচ্ছা, সকালটা শুরু হয় আমার ছেলের নাস্তা বানানোর মাধ্যমে। ছেলের নাস্তা আপনি বানান? ছেলের নাস্তা সাধারণত আমি বানাই, তবে অন্যান্য যে রান্নাগুলো সেই রান্নাগুলো ছেলের মা করে, আমি হেল্প করি। আমার একটা পরিচয় আমি বাবা, আমার একটা পরিচয় আমি একজন স্বামী, এবং ভালো স্বামী হওয়ার করতে পেরেছি কিনা সেটা নিশ্চয়ই বলতে পারবেন। দ্বিতীয় যে কাজটা সেটা হচ্ছে আমি ছেলেকে স্কুলে নিয়ে যাই। তো যেহেতু নেদারল্যান্ডে থাকি, আমি সাইকেলে করে ছেলেকে নিয়ে যাই। তো আমার সাধারণত ছেলে সামনে সাইকেলে থাকে, আমি পিছনে সাইকেলে ওকে ফলো করি আর কি। স্কুলে দিয়ে 2-3 মিনিট দাঁড়িয়ে থাকি, তারপর ব্যাক করি, আবার আমি তারপর সাইকেলে করে অফিসে যাই। কি চমৎকার, কি চমৎকার। এখানে একটা জিনিস শিখতে হলো, মানে আমরা যারা আমার মতো মানে কম মেধা সম্পন্ন, তারা যদি এরকম মেধাবী হতে হয়, যে কাজ করতে হবে কাজে এখনো প্রচুর সময় লাগবে আর কি। এই প্র্যাকটিস আপাতত করতে পারছি আর কি। আসলে সবাই মেধাবী, হ্যাঁ, কম মেধাবী বেশি মেধাবী আর কি। আমরা এই যে দ্বিচক্রযান থেকে একটি চমৎকার বাসযোগ্য শহরের প্রসঙ্গে আসতে চাই, নেদারল্যান্ডসে যেখানে আপনি থাকেন, সেই বাস্তবতা এবং আমাদের প্রাণের ঢাকা, যাকে বিভিন্ন ভাবে আমরা উপমিত করবার চেষ্টা করেছি। কখনো রিকশার শহর, কখনো যানজটের শহর, কখনো সম্ভাবনার শহর, কখনো বলেছি যে শহর ঘুমায় না, কেউ বলেছেন অনিশ্চয়তার শহর, কেউ বলেছেন প্রতিযোগিতার শহর। কিন্তু আমাদের ভালোবাসার শহর ঢাকা এবং নেদারল্যান্ডসের মাঝের যে দূরত্ব, সেই দূরত্বের নিরিখে যদি জানতে চাই, কেমন দেখছেন এবার ঢাকাকে 2.5 বছর পরে এসে? আসলে প্রতিটা শহরেরই একটা গল্প আছে, এবং প্রতিটা শহরেরই কিছু ভিন্ন এবং অভিন্ন চ্যালেঞ্জ আছে। তো এখন আমাদের যে চিন্তা চেতনা, এই চেতনার একটা মূল জায়গা হচ্ছে যে আমরা পলিসিগত সংস্কার করে, কিংবা পলিসিগত পরিবর্তন করে, কিংবা ভালো ব্যবস্থাপনা পলিসি এনে আমরা ঢাকার যে চ্যালেঞ্জগুলো আছে এই চ্যালেঞ্জগুলোকে আমরা মোকাবেলা করব, যাতে ঢাকা এর চেয়েও বেশি লিভেবল বা বাসযোগ্য শহর হয়ে ওঠে। এখন ঢাকার কিছু বৈশিষ্ট্য আছে, খুব বেশি ঘনবসতিপূর্ণ, এবং এটা একদিকে যেরকম চ্যালেঞ্জ, আবার এদিকে দরকারও। আমরা যদি ঢাকাকে বিকেন্দ্রীকরণ খুব বেশি মাত্রায় করতে হয়, তাহলে ঢাকার চারপাশে আমাদের যে জলাশয়গুলো আছে, কিংবা বাংলাদেশের যে কৃষি প্রধান যে দেশ, সেই দেশের কৃষি জমির উপরে আমরা চাপ পড়বে। ফলে নগরায়নের যেই কেন্দ্রীভূতকরণের যে মডেলটা, এই মডেলটা কিছু দিক থেকে সাস্টেইনেবল, টেকসই। আমি সাধারণত টেকসই উন্নয়ন নিয়ে কাজ করি, তো আমার কথায় সবসময় টেকসই এর বিষয়টা চলে আসে। তো এখন এদিক থেকে একদিকে আমরা কৃষিভূমি রক্ষা করব, আমাদের বনভূমি রক্ষা করব, আমাদের জলাশয়গুলো রক্ষা করব, সাথে সাথে যে কেন্দ্রীভূত নগরায়নের যে কনসেপ্টটা আমরা গ্রো করেছি, আমরা পরিকল্পিত হোক বা আধা পরিকল্পিত হোক কিংবা অপরিকল্পিত হোক, আমাদের মেইন প্রধান উদ্দেশ্য যেটা আমি মনে করি, যে নতুন জ্ঞান ব্যবস্থাপনার মাধ্যমে এবং এখানে যে জ্ঞানটা আছে সেই জ্ঞানটাকে নার্চার করার মাধ্যমে আমরা ঢাকাকে বাসযোগ্য শহর হিসাবে গড়ে তুলব।
নতুন জ্ঞান ব্যবস্থাপনা মানে এক্সিস্টিং জ্ঞান ব্যবস্থাপনা মানে একটু যদি একটু এলাবোরেটলি বলে আসলে টেকসই উন্নয়ন নিয়ে আমরা সবাই খুবই আগ্রহী, কারণ আমাদের সামনে তো ওই সাস্টেনেবল ডেভেলপমেন্ট বা টেকসই উন্নয়নের একটি বিষয় সবসময় ধরবার একটা ছুঁয়ে দেখবার একটা প্রচেষ্টা ছিল, কতখানি করতে পেরেছি জানি না, একটু যদি আপনার বিশ্লেষণটা শুনি। প্রতিটা শহরের নিজস্ব সম্পদ ব্যবস্থাপনার একটা হিস্ট্রি আছে, একটা ইতিহাস আছে। তো ঢাকায় এত মানুষ নিয়ে যদি আপনি যদি এই ঢাকাকে নেদারল্যান্ডসের কোনো প্রশাসনের হাতে ছেড়ে দেন, দে উইল ডেফিনেটলি কলাপস, এটা করবে। তো তাহলে সেক্ষেত্রে আমি যেটা বলতে চাই যে ঢাকার যারা ব্যবস্থাপক তাদের ডেফিনেটলি নিশ্চিতভাবে তাদের অনেকগুলো অভিজ্ঞতা আছে। তো এই অভিজ্ঞতাগুলো একটা প্রাকৃতিক জ্ঞানের মাধ্যমে আসছে। এটাকে আমরা বলছি যে মানে প্রাকৃতিক জ্ঞান। আর এর সাথে আমরা যেটা বলছি যে ধরুন বিশ্বের বিভিন্ন দেশ কিভাবে করছে, এশিয়ার যে ঘনবসতিপূর্ণ যে শহরগুলো আছে তারা কিভাবে ব্যবস্থাপনা করছে। একটি শহরের কথা যদি বলা যায়, আমরা হংকং এর কথা বলতে পারি, আমরা সিঙ্গাপুরের কথা বলতে পারি, আমরা কুয়ালালামপুরের কথা বলতে পারি, কিংবা এশিয়ান ভারতের মুম্বাইয়ের কথা বলতে পারি, দিল্লির কথা বলতে পারি। তো তারা কিভাবে ব্যবস্থাপনা করছে এবং তাদের ব্যবস্থাপনার মধ্যে কোন কোন জিনিসগুলো ভালো, সেই নতুন জ্ঞানটা আমরা আয়ত্ত করতে পারি। তো দুটোর একটা হচ্ছে প্রাকৃতিক জ্ঞান যেটা এখানে গ্রো করেছে, সেটার সাথে আমাদের নতুন জ্ঞানটা যদি আমরা সন্নিবেশ করতে পারি এবং একই সাথে আমাদের টেকসই উন্নয়নের কিছু বৈশ্বিক লক্ষ্যমাত্রা আছে, সেই সাস্টেনেবল ডেভেলপমেন্ট বা এসডিজি গোলগুলো যদি আমরা এখানে যদি করতে পারি, সন্নিবেশ করতে পারি, তাহলে আমরা আসলে ডেফিনেটলি ঢাকাকে অনেক দূরে এগিয়ে নিতে পারবো সবকিছু চ্যালেঞ্জ সত্ত্বেও। বাহ। আপনি প্রায় 2.5 বছর পরে একটা পরিবর্তিত বাংলাদেশে ফিরেছেন এবং আমরা বেশ একটা আন্দোলনের মধ্য থেকে নতুন একটা বাংলাদেশের স্বপ্ন নিয়ে এখন আমাদের এই সময়কার যাত্রা। এখন এই বাংলাদেশে এসে বাংলাদেশের যেহেতু আপনি নেদারল্যান্ডসে থাকছেন, সেখানকার আইন ব্যবস্থা, সেখানকার পারিপার্শ্বিক সব কিছুর মধ্যে একটা বিস্তর ফারাক আছে। তো এখনকার এই বাংলাদেশকে আপনি যদি সুশাসনের কথা বলি কিংবা বিভিন্ন সেক্টরের প্রাতিষ্ঠানিক যে শুদ্ধিকরণের প্রক্রিয়ায় যদি বলি, সেক্ষেত্রে আপনার পরামর্শ বা আপনার যদি চিন্তাধারায় বিশেষ কোনো আমূলের মানে পরিবর্তনের জায়গা থাকে, সেটা কি হতে পারে? প্রথমত আমি বলি, আমি বাংলাদেশে এসে এর চেয়ে ভালো কোনো সময় কাটাইনি। আমি সত্যি ডিলাইটেড, আমি শুধু খুশি না, মানে আমি খুশির উপরের স্তরে। আমি খুব ব্যস্ত সময় পার করছি, আমার সোশ্যাল কানেকশন থেকে শুরু করে সমাজের যে যারা ওপিনিয়ন লিডার, যাদের সাথে আমরা এতদিন মিথস্ক্রিয়া করেছি, আলাপ করেছি, আমি তাদের সাথে ফিজিক্যালি বসছি, বিভিন্ন প্রোগ্রামে যাচ্ছি। সো এই ব্যস্ততার মধ্য দিয়ে আমি একটা মুহূর্ত মানে আমি টায়ার্ড ফিল করছি না, ব্যস্ততাটাই উপভোগ করছেন, পুরো ব্যস্ততাটাই উপভোগ করছি। সো এটা আমার কাছে নতুন। এবং আমার স্ত্রীর কথা একটু বলি, আমার স্ত্রী কখনো রাজনৈতিক ছিলেন না, হ্যাঁ, উনি অন্য একটা বাবলে বাস করতেন, কিন্তু এখন আমি ওনার কাছ থেকে অনেক তথ্য পাই। তো আমি একটা দেখতে পাচ্ছি যে সমাজের একটা রূপান্তর, আমার ঘর থেকে দেখতে পাচ্ছি, আমার একটা রূপান্তর দেখি। একটা ছোট কথা বলি, কিছুদিন আগে আমার ছেলে আমাকে জিজ্ঞেস করছে, বাবা আমরা বাংলাদেশে গেলে কি আমাদেরকেও মেরে ফেলবে? তো আমার চোখ দিয়ে পানি পড়ছিল। তো কিন্তু এই যে এই বাংলাদেশ নিয়ে আমি গত 12 বছর এবং আমার বন্ধুরা আমরা বিভিন্ন ধরনের পলিসি সংস্কার নিয়ে কথা বলছি। আপনি পলিসি সংস্কারের বিষয়টা এনেছেন। বাংলাদেশের প্রত্যেকটা বিভাগ, প্রত্যেকটা মন্ত্রণালয়, সংস্থা, সরকারি হোক বেসরকারি হোক, সবার কিছু চ্যালেঞ্জ আছে। এই চ্যালেঞ্জগুলো কঠিন, এই চ্যালেঞ্জগুলো সত্যিই কঠিন এবং প্রতিটা বিভাগের কিছু অর্জন আছে। এখন আমরা আমাদের অর্জনের জায়গাগুলোকে যদি এনকারেজ করি এবং যেই জায়গাগুলোতে চ্যালেঞ্জ আছে এবং দুর্নীতিসহ অপব্যবস্থাপনার যে বিষয়গুলো আছে, আমি মনে করি আমরা যদি প্রযুক্তির ব্যবহারকে নিশ্চিত করতে পারি এবং কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বলে একটা কথা আছে, যেটা হলো স্বার্থের দ্বন্দ্ব, আমরা যদি স্বার্থের দ্বন্দ্বের জায়গাগুলোকে প্রযুক্তির মাধ্যমে যদি সমাধানের চেষ্টা করি, তাহলে আমি মনে করি যে আমরা মিনিংফুল চেঞ্জ নিয়ে আসতে পারবো প্রতিটা জায়গায়। এবং যখন রাষ্ট্রের প্রতিটা দপ্তর, বিভাগ, সরকারের প্রতিটা উইং যদি সমন্বিতভাবে কাজ করা শুরু করে, তাহলে আমরা মনে হয় সামষ্টিক যে একটা গোল, আমাদের যে গণ অভ্যুত্থানের পরে আমাদের যে জন আকাঙ্ক্ষা, এই জন আকাঙ্ক্ষার যে অবস্থানটা, যে মানুষকে উন্নত জীবনের যে স্বপ্ন তারা দেখেছে, এই স্বপ্নের স্বাদটা তাদেরকে পৌঁছে দেওয়া। যে আমরা ধরুন, আমাকে প্রায় সময় প্রশ্ন করা হয় যে উন্নয়ন কি, আপনি উন্নয়ন বলতে কি বুঝেন? আমি সবসময় বলি, উন্নয়ন মানে হচ্ছে ভৌত উন্নয়নের পাশাপাশি বোধগম্য কিছু
বিষয়, যেই বিষয়টা হচ্ছে আমার জীবনের মানের উন্নয়ন, আমার শিক্ষার মানের উন্নয়ন, আমার স্বাস্থ্যসেবার মানের উন্নয়ন, আমার জীবনের নিরাপত্তা, আমার গোপনীয়তা, আমার ব্যক্তি স্বাধীনতার উন্নয়ন, এই জিনিসগুলো। তো এই সব কিছু মিলে আমরা যদি প্রতিটা বিভাগে যদি কিছু না কিছু সংস্কার পুশ করতে পারি, প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে পারি যেটা সাশ্রয়ী এবং দক্ষ, তাহলে আমার মনে হয় এই আমরা যে বলি না সিস্টেমটা নষ্ট হয়ে গেছে, আমার মনে হয় এই সিস্টেমটাকে আবার আমরা কার্যকর করতে পারবো। ফাইজ আহমেদ, খুব চমৎকার আপনার কথাগুলো যখন শুনছিলাম, সত্যি ওই আশার জায়গাটায় কিছুটা তো আলো নিশ্চয়ই দেখতে পাচ্ছি। কারণ আপনি বললেন যে এক্সিস্টিং কাঠামোর মধ্যেও এখনও সম্ভব যদি আমরা আমাদের সম্পদের প্রকৃত এবং সুবিন্যাস করতে পারি, প্রযুক্তি খাতের সন্নিবেশন ঘটাতে পারি। সে একটা জায়গায় আপনি বাসযোগ্য করে তুলবার ক্ষেত্রে কিংবা ঢাকা শহরের ব্যবস্থাপনার ক্ষেত্রে আপনি বেশ কিছু শহরের উদাহরণ দিয়েছেন। ওই জায়গাতেই একটু আসতে চাই, কারণ যেহেতু শহরে বাস করি, আমার বেড়ে ওঠা এখানে এবং আমার শৈশব কৈশোরের অনেক স্বপ্ন স্মৃতি এই জায়গায় গাঁথা। সে একটা জায়গা থেকে আমি একটু জানবার চেষ্টা করি সাস্টেনেবল ডেভেলপমেন্ট বা সাস্টেনেবল লিভিং বলতে আসলে যতখানি আমরা বুঝি, যেটা নিয়ে আপনারা কাজ করেন, সেক্ষেত্রে ঢাকাকে আসলে এক্সিস্টিং স্ট্রাকচারের মধ্যে কতখানি সম্ভব বলে আপনার মনে হয়? কেন জিজ্ঞেস করছি, আপনি ভারতের উদাহরণ দিলেন, নতুন দিল্লির কথাই যদি শুধু বলি, তাদের সুপেয় পানি ব্যবস্থাপনায় বা পানি ব্যবস্থাপনা একটা বিশাল জটিলতা আছে। হয়তো আমরাও এমনটা একটা সময়ের দিকে, যেহেতু জলবায়ু পরিবর্তন ঘটছে, আমরা একটা সময়ের দিকে এগোচ্ছি, সেই প্রেক্ষাপট থেকে যদি একটু বলেন। পানি ব্যবস্থাপনার প্রশ্নে ঢাকার যে চ্যালেঞ্জটা আছে, সেই চ্যালেঞ্জটা হচ্ছে যে ঢাকার সারফেসটা ঢাকা। এখন এখানে পার্ক কম, জলাশয় কম। এখন পার্ক ছিল, জলাশয় ছিল। এখন যদি রাজনৈতিক সদিচ্ছা থাকে তাহলে আমি মনে করি যে পর্যাপ্ত সংখ্যক জলাশয়কে রিকভার করা যাবে। আর যদি একেবারেই রিকভার করা না যায়, আমরা নতুন জায়গা কিনে, যেসব জায়গায় এখনো বাড়ি হয়নি, যে বাড়িগুলো এখনো পুরনো, সেগুলোকে উদ্ধার করে তাদেরকে পর্যাপ্ত রিপ্লেসমেন্ট করে আমরা সেখানে জলাশয় বা পার্কে ট্রান্সফার করতে পারি, সেটা সুযোগ আছে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে আমাদের পর্যাপ্ত সংখ্যক লেক আছে, এই লেকগুলোকে আমরা ব্যবস্থাপনা উন্নত করতে পারি। সেটা আমি বহু বছর আগে আমার একটা বইতে আমি লিখেছি যে লেকগুলোকে পরস্পর সংযুক্ত করার একটা পরিকল্পনা আমরা নিতে পারি। যদি পরস্পর সংযুক্ত করি তাহলে, এবং এটা সংযুক্ত করার একটা নেদারল্যান্ডসে একটা মডেল আছে, আপনার সারফেস যদি জায়গা না থাকে তাহলে আন্ডারগ্রাউন্ড দিয়েও আমরা সংযুক্ত করতে পারি। হ্যাঁ, আর এর বাইরে একটা বিষয় আছে যে ধরুন আমাদের ঢাকায় যেটা সমস্যা, যে ইকোসিস্টেমটা নষ্ট হয়ে গেছে, পানি বিষাক্ত। এখন পানির যে বিষাক্ত, এটা আসলে আশেপাশের শিল্প কারখানাগুলো থেকে আসে, রাজনৈতিক সদিচ্ছা দিয়ে এটা সমাধান করা সম্ভব। মানে গত লম্বা সময়ের যে রাজনৈতিক সদিচ্ছা আমরা দেখেছি, এমন সদিচ্ছা যদি থাকে আসলে আদতে আর হবে কিনা আমরা জানি না। সেই একটা জায়গা থেকে আপনার প্রশ্ন, যে যেহেতু অনেকটা অংশ ঢাকা, রেইন ওয়াটার হারভেস্টিং এর মতো অসাধারণ কিছু উদ্যোগ আছে, যে উদ্যোগগুলোর কথা শুধু শুনেছি, যা করা যেতে পারতো, এখন কি চটজলদি এমন কিছু করার উপায় আছে কিনা? লো হ্যাঙ্গিং ফ্রুট হতে পারে দুটো জিনিস। একটা হচ্ছে যে বর্জ্য ব্যবস্থাপনাকে আমরা খুব দ্রুত ঠিক করতে পারি, যে উৎস থেকে আমরা শ্রেণীকৃত ময়লা বর্জ্যগুলোকে আলাদা করব, অর্থাৎ পচনশীল কিচেনের যে পচনশীল বর্জ্য, প্লাস্টিক বর্জ্য, রিসাইকেলেবল পেপারস এন্ড আদার্স, কেমিক্যাল এবং মেডিসিন যে বর্জ্যগুলো আছে, এখানে আমরা যদি উৎস থেকে আলাদা করি, আমাদের নিজস্ব সোনালী ব্যাগ আছে, আমরা যদি বলি যে সোনালী ব্যাগগুলোর ব্যবহার এখানে নিশ্চিত করতে হবে, হয়তো পচনশীল এখনই করা যাবে না, আমরা যদি এটা করি তাহলে লো হ্যাঙ্গিং ফ্রুট হিসেবে আমরা এখনই কিছু ইমপ্রুভমেন্ট করতে পারবো। দ্বিতীয় যে বিষয়টা, আমাদের প্রকৌশলীরা এবং আর্কিটেক্টরা মিলে আমরা যদি একটা মডেল করি যে আমরা প্রতিটা ছাদকে এমনভাবে রিডিফাইন করব যার অর্ধেক হারভেস্টিং হবে, বাকি অর্ধেকে সোলার প্যানেল হবে, তাহলে যেটা হবে যে আমরা রেইন ওয়াটার হারভেস্ট করলে এই রেইন ওয়াটারটা আরবান রান অফ হিসাবে ড্রেনের উপর চাপটা কমিয়ে দেবে। আমাদের ঢাকায় একটা বড় সমস্যা হলো ড্রেনেজ। এই এখন ড্রেনেজটা যদি আপনাকে সম্পূর্ণভাবে নতুন করে করতে হয়, এটা $1 বিলিয়ন ইনভেস্ট করতে হবে। এখন $1 বিলিয়ন ইনভেস্ট সময়ের ব্যাপার, প্লাস বৈদেশিক ঋণের প্রশ্ন আছে এখানে। সুতরাং রেইন ওয়াটারটাকে আমরা যদি একটা ধারণ করতে পারি নিজেদের মধ্যে, তাহলে ড্রেনের উপর একটু চাপ কমবে, প্লাস বর্জ্য ব্যবস্থাপনা যদি ভালো করতে পারে তখনও ড্রেনের উপর চাপ কমবে। তার মানে একরকম যদি আমরা একরকম এই পানিটা আবার ইউজও করতে পারবো, কারণ ড্রেনেজে চলে গেলে কিন্তু এটা পলিউটেড হয়ে যাচ্ছে। সেটা নিয়ে আমার একটা বই আছে, বাংলাদেশের পানি পরিবেশের বর্জ্য। বিস্তারিত শুনবো, একটা বিরতির সময় হচ্ছে আমাদের। দর্শক দেখছেন সকালের বাংলাদেশ, চমৎকার আলোচনা চলছে, কারণ আমরা বাংলাদেশ পুনর্গঠনের কিছু ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় নিয়ে একটু নিজেদের মতো করে জানবার চেষ্টা করছি। সাথেই থাকুন, কোথাও যাবেন না। স্বাগত আরেকবার, দেখছেন সকালের বাংলাদেশ 2.0 কথা বলছিলাম, জুবাইয়ের সাথে আছি আর আছি মিমি।
আপনার সাথে কথা হচ্ছিল ভাইয়া বিভিন্ন বিষয় নিয়ে, এবং সেখানে আমরা বেশ কিছু ভাবনার সাথেও পরিচিত হলাম। আপনি সাস্টেইনেবল ডেভেলপমেন্ট নিয়ে আপনার রিসার্চ এবং আপনার স্টাডি, তো এটাই আসলে জানতে চাচ্ছিলাম যে সাস্টেনেবল ডেভেলপমেন্টের নিরিখে যদি জানতে চাই যে এখানে এটা নিরিখে যে রাষ্ট্রীয় সম্পদ ব্যবস্থাপনা নিয়ে আপনার নিজস্ব কোনো ভাবনা, যেহেতু আমরা ব্রেকের আগেও অনেক ভাবনার সাথে পরিচিত হলাম, দারুণ দারুণ সব আইডিয়া পেয়েছি আপনার কাছ থেকে, তো এটা যদি একটু জানাতেন। রাষ্ট্রীয় সম্পদ ব্যবস্থাপনা নিয়ে আমি 7টার মতো বই লিখেছি, পত্রিকায় লিখি, প্রথম আলোতে লিখি, ডেইলি স্টারে লিখি, মূলত রাষ্ট্রীয় সম্পদ ব্যবস্থাপনা নিয়ে। এবং আমার ধ্যান জ্ঞান এটাই, এবং আমি যে সোশ্যাল নেটওয়ার্কটা তৈরি করেছি ওপিনিয়ন লিডার এবং লেখক অ্যাক্টিভিস্টদের মাধ্যমে, আমাদের মেইন প্রধানতম গোলটা হচ্ছে যে আমরা রাষ্ট্রীয় সম্পদ ব্যবস্থাপনাকে এমন একটা পর্যায়ে নিব যেখানে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের যেই স্বার্থগুলো, সেই স্বার্থগুলো সুরক্ষা পাবে। এটাই হচ্ছে আমরা বলছি যে টেকসই উন্নয়নের যে ধারণা, যে এই ধারণাটা হচ্ছে এরকম, আমরা আজকে এমন কিছু করব যেটার ডিভিডেন্ড আমরাও পাবো এবং আমাদের সন্তানরাও পাবে, তবেই সাস্টেনেবল ডেভেলপমেন্ট। এখন আমরা ভাইয়ের সাথে যেটা বলছিলাম যে আমরা যদি প্রকৌশলী এবং প্রযুক্তিবিদ আর্কিটেক্টরা মিলে যদি এক জায়গায় বসি, তাহলে আমরা ডেফিনেটলি এমন একটা মডেল করতে পারবো, ছাদগুলোর যে এমন একটা রিডিজাইন করতে পারবো যেখানে আমরা একই সাথে ধরেন ছাদ বনায়ন, নগর বনায়ন যেটা ছাদের মাধ্যমে হচ্ছে সেটাকে আমরা প্রমোট করতে পারবো। আমরা সোলার প্যানেল জন্য একটা অবকাঠামো এবং একই সাথে রেইন ওয়াটার হারভেস্ট, বৃষ্টির পানি সংরক্ষণের জন্য করতে পারবো। তো যেমন আমার একটা প্রপোজাল ছিল এরকম যে যারা পানি বিক্রি করে এই নগরে, তাদেরকে যদি আমরা বাধ্য করতে পারি, ইউ হ্যাভ টু হারভেস্ট রেইন ওয়াটার অলসো টু এ পার্সেন্টেজ। আপনি 10% দিয়ে শুরু করেন, 20% দিয়ে, তারপরে এটাকে ধীরে ধীরে 20%-এ নিয়ে যান। হ্যাঁ, একই সাথে আমরা যদি বর্জ্য ব্যবস্থাপনাটাকে একটা পর্যায়ে নিতে পারি, হ্যাঁ, তারপরে যেটা করতে হবে হয়তো আমার একটা পরিকল্পনা হচ্ছে ঢাকা শহরের যেহেতু ঘনবসতিপূর্ণ, এবং ঘনবসতি আমি একদিকে ভালো মনে করি আর একদিকে খারাপ। ঘনবসতি হলে সিটি কর্পোরেশনের উপর চাপ পড়ে, হ্যাঁ, সেবার যে কনসেন্ট্রেশন সেটার উপর চাপ পড়ে। আবার একই সাথে ঘনবসতি হলে আমার কৃষি জীবনের উপরও কিন্তু চাপ কমে, আমার জলাশয়ের উপর, জলাশয় ভরাটের উপরে চাপ কমে। সো এই জিনিসটা মেনে, এই স্ট্যাটাসটাকে মেনে আমাদেরকে সম্পদ ব্যবস্থাপনা করতে হবে। সম্পদ ব্যবস্থাপনার আরেকটা স্টেজ হচ্ছে ধরেন আমাদের রাজস্ব, সরকারের যে চ্যালেঞ্জগুলো আছে, রাজস্ব লিকেজ হচ্ছে, সেখানে আমি মনে করি প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করতে হবে, ডেটাবেস ব্যবহার করতে হবে, যাতে যেভাবে সম্পদ ব্যবস্থাপনার বেনিফিটগুলো ভুল জায়গায় চলে যাচ্ছে সেখান থেকে আমরা ফেরাতে পারি। নিশ্চয়ই মিনিস্টার ফয়সাল, আপনার সাথে কথাগুলো শুনতে খুবই স্বস্তি বোধ হচ্ছে এবং সম্ভাবনাও জাগ্রত হচ্ছে নিজ মনে। কিন্তু কিছু কিছু শব্দের সাথে এত ভয়াবহভাবে আমরা পরিচিত, প্রযুক্তি খাতের উন্নয়ন শুধুই একটা খাতকে আমাদের সামনে রেখে গত একটা লম্বা সময় যে চিত্র সদ্য সমসাময়িক সময় আমাদের সামনে এসছে, একরকম বিভীষিকা হিসেবে কাজ করে। এখন কেউ প্রযুক্তি উন্নয়নের কথা বললে একরকম আটকে ওঠার মতো অবস্থা হয়। কি করা যেতে পারে? এই ভয়টা কি করে কাটানো যাবে মানুষের? প্রথমত বিষয়টা হতাশাজনক। ভুল কিছু বলিনি, নিশ্চয়ই আপনি ভুল কিছু বলেন, আমি সংখ্যা দিয়ে আপনাকে ডিফেন্ড করছি। সেটা হচ্ছে যে বাংলাদেশের বিদ্যুৎ মন্ত্রী, বিগত বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী, উনি $35 বিলিয়ন খরচ করার মতো সৌভাগ্য হয়েছিল ওনার। বাংলাদেশের কোনো বিভাগের, বাংলাদেশের ইতিহাসে কোনো মন্ত্রীর এত বড় সৌভাগ্য হয়েছে কিনা আমার জানা নেই। তো এই $35 বিলিয়ন বিনিময়ে আমরা আজকে প্রশ্ন করতে পারি, আসলে আমাদের কি বিদ্যুৎ এবং জ্বালানি খাত টেকসই হয়েছে? যখন আমরা দেখি সরকারের সবচেয়ে বড় দেনার খাত, এটা প্রায় $4 বিলিয়ন কাছাকাছি এখানে দায় দেনা এবং আছে। এখন প্রযুক্তি খাত আরেকটা, আমাদের প্রযুক্তি খাতকে এত বেশি পলিটিক্যাল মোটিভেশনে নেওয়া হয়েছে, কিন্তু তারপরেও আমরা দেখি আমাদের পাসপোর্টগুলো এখনো ঠিক হয়নি, আমাদের নাগরিক যে সেবা, যার সাথে ডিজিটালাইজেশনের সম্পর্ক আছে, ড্রাইভিং লাইসেন্স, এয়ারপোর্টগুলো, এখনও এই জিনিসগুলো ঠিক হয়নি। কিন্তু আমি আশাবাদী এই জন্য যে তরুণরা আমাদেরকে আর পুরনো জঞ্জালে ঠেলে দিবে না, এবং পুরনো জঞ্জালে কেউ যদি ঠেলে দেয় সেটা প্রতিহত করবে বলে আমি বিশ্বাস করি। এই যে তরুণদের যে এঙ্গেজমেন্ট, এই এঙ্গেজমেন্টটাকে আমি একটা ইউনিক হিসাবে দেখি, যেটা আরব স্প্রিং থেকে ভিন্ন। আরব স্প্রিংয়ে আমরা দেখেছি তারা রাস্তায় মুভ করেছে, কিন্তু তারপরের যে তাদের যে এঙ্গেজমেন্ট, সেই এঙ্গেজমেন্টটা সেভাবে ছিল না, ডিফোকাস হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু আমাদের তরুণদের মধ্যে সবচেয়ে আমি ভালো যেটা দেখি, তারা হাল ছেড়ে দেয় না, এবং তারা বলছে যে আমরা সব কিছুকে প্রতিহত করব, স্যাবোটাজকে প্রতিহত করব। যদিও এখানে শব্দটা বলা হচ্ছে যে প্রতিবিপ্লব, অনেকে হয়তো এটার সাথে দ্বিমত পোষণ করতে পারেন, কিন্তু আমি মেসেজটা নিচ্ছি
যে প্রতিবিপ্লবের ভাষায় হোক বা অন্য কোনো নাশকতার ভাষায় হোক, তাদের যে এটা ঠিকই দেওয়ার যে মানসিকতা, এই মানসিকতা যদি আমরা পলিটিক্যাল উইলে যদি আমরা কনভার্ট করতে পারি, তাহলে আমার কাছে মনে হয় সম্পদ ব্যবস্থাপনায় প্রযুক্তির আগামীর দিনে, নতুন দিনে যে প্রযুক্তির ব্যবহারটা হবে, সেই ব্যবহারটাকে ভাইয়া যেটা বললেন, আমরা দুর্নীতিমুক্ত করতে পারবো। এক্ষেত্রে একটু আপনার কাছ থেকে নেদারল্যান্ডসের এক্সপিরিয়েন্সটা জানতে চাই। ধরুন এই মাপের বা এই পর্যায়ের রাষ্ট্রীয় সম্পদের অসৎ ব্যবহার যদি কেউ করেন, পরিণতিটা কেমন দাঁড়ায়? নেদারল্যান্ড সরকারটা হচ্ছে আসলে রাজনৈতিক সরকার দিয়ে তেমন একটা পরিচালিত না অভ্যন্তরীণ ক্ষেত্রে। এটা হচ্ছে সিটি গভর্নমেন্ট, প্রতিষ্ঠানগুলো দেশটা চালায়। আপনারা জানেন গত কয়েক বছর নেদারল্যান্ডসে বৈধ কোনো সরকার ছিল না, একটা ইন্টারিম গভর্নমেন্ট টাইপের ছিল। হ্যাঁ, আবার সেখানে সংখ্যানুপাতিক নির্বাচন ভিত্তিক ব্যবস্থা, সেখানে সরকার গঠনের একটা চ্যালেঞ্জ আছে, অনেকগুলো দল মিলে সরকার গঠন করতে হয়। এখন নেদারল্যান্ডসে যদি এই ধরনের ঘটনা ঘটতো, তাদের একেবারে আইনানুগ শাস্তি হতো এবং মানে খুব তাদের বিচার ব্যবস্থা খুবই প্রতিষ্ঠিত এবং বিচার ব্যবস্থার সাথে সংসদ এবং এক্সিকিউটিভ সিস্টেমের সম্পূর্ণ সেপারেশন আছে, পুরোপুরি স্বাধীন। আচ্ছা, আমি একটু সম্পূরক ছোট ছোট কিছু প্রশ্ন করি মিমি, কারণ আমি একটা লক্ষ্যে পৌঁছাতে চাই। ধরুন যুক্তরাষ্ট্রে যদি এমন হতো কি হতো, বা যুক্তরাজ্যে এমন হতো কি হতো, যদি সিঙ্গাপুরে এমন কিছু হতো তাহলে কি হতো? আমার মনে হয় পৃথিবীর সব জায়গায় এই ঘটনাগুলো যথাযথ বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যেত। ব্যক্তি নাকি ব্যক্তি কেন্দ্রিক যারা ছিলেন তাদেরও হতো? এখানে দুটোই হতো। সেক্ষেত্রে এরকম উন্নত রাষ্ট্রগুলো যখন ব্যক্তি বা ব্যক্তি কেন্দ্রিক যারা আছেন তাদের জায়গা করে দেয়, নিশ্চয়ই একটা হতাশা তৈরি করে মনে। জি, এখানে বাংলাদেশের স্বার্থের যে দ্বন্দ্বটা, এখানে ব্যক্তি একই সাথে ব্যবসা করেন এবং একই সাথে রাজনীতি করেন, ঠিক আছে, এবং পলিসি মেকার, এটা আসলে স্বার্থের দ্বন্দ্ব। তো ওই দেশগুলো এই জিনিসগুলো সেপারেশন করেছে। ব্যক্তি যখন সরকারে আসেন তখন তাকে ব্যবসা থেকে আলাদা হয়ে যেতে হয়, তার ব্যবসাগুলো ছেড়ে দিতে হয়। তো এই জায়গাটা আমাদের এখানে হয়তো সমাধানে যেতে দেরি হবে। কিন্তু নেদারল্যান্ডসের যেই কথাটা আপনি বললেন, যেহেতু ওখানে সরকার ব্যবস্থাটা বিকেন্দ্রীভূত, আমাদের তরুণরাও কিন্তু সাংবিধানিক সংস্কারের মধ্যে এই বিকেন্দ্রীকরণের একটা দাবি নিয়ে এসেছে, যেটা আমরা অনেকদিন ধরে কথাবার্তা বলছি। তো আমাদেরকে এই লক্ষ্যগুলোতে পৌঁছাতে হবে। আমরা একদিনই পৌঁছানো যাবে ডেফিনেটলি না, কিন্তু যদি পলিটিক্যাল উইল থাকে, আমি মনে করি লক্ষ্যগুলোতে পৌঁছানো সম্ভব হলে আমরা যেটা করবো, যাই চ্যালেঞ্জ আছে, যে সমস্যা আছে, সবকিছু মিলে আমার মনে হয় এর মধ্যেই আমরা বিকাশ লাভ করতে পারবো। আমরা ঘটনা একটা ঘটিয়ে ফেলতে পারবো সহজ করে যদি। আজ আমাদের আরো গল্প বাকি আছে, একটা ছোট বিরতি শুরু হয়েছে। দর্শক, ছোট্ট একটা বিরতি নিচ্ছি, কোথাও যাবেন না, সঙ্গে থাকুন। দর্শক, বিরতির পরে আবারও ফিরে এলাম, সাথে আছি আমি মিমি, আছেন জুবায়ের, সেই সাথে আমাদের সাথে আছেন, যার সাথে আমাদের কথা চলছিল। আর একবার প্রশ্ন যেতে চাই, যে সামগ্রিক বা সম্পূরক প্রশ্নগুলো করছিলাম, এটার একটা কারণে এই উন্নত রাষ্ট্রগুলো এরকম অনেককে জায়গা করে দিয়েছেন, কিংবা তাদের পরিবারবর্গকে জায়গা করে দিয়েছেন। কানাডার প্রসঙ্গ বারবার সামনে আসে, যুক্তরাজ্যের প্রসঙ্গ সামনে আসে, মালয়েশিয়ার নাম সামনে আসে, সিঙ্গাপুরের নাম সামনে আসে। তারাও তো সুশাসনের ইঙ্গিত দেন, তারপরে তারা জায়গা করে দেন। আসলে এটা টেকসই উন্নয়নের সাথে কিভাবে সাংঘর্ষিক? এটা ঠিক আছে, এটা করা যেতে পারে। এটা একটা দ্বিচারিতা উন্নত বিশ্বের। আমি বলবো যে আমাদের যারা মানি লন্ডারিং করে, অর্থ পাচার যারা করছে, তাদের সেফ হোম হয়ে যাচ্ছে আমাদের সো কল্ড উন্নত দেশগুলো। এখন এটাকে আমাদের দিক থেকে ডিফেন্ড করতে হবে। সেটা হচ্ছে জাতিসংঘের কিছু প্রোটোকল আছে, মিউচুয়াল লিগ্যাল এগ্রিমেন্ট আছে, স্টুলেন মানি রিকভারির কিছু প্রোটোকল আছে। তো যেটা করতে হবে, যেই ডেস্টিনেশনগুলো পপুলার মানি লন্ডারিংয়ের জন্য, অর্থ পাচারের জন্য, সেই ডেস্টিনেশনগুলোর জন্য আমাদের এই মিউচুয়াল লিগ্যাল এগ্রিমেন্টগুলো সাইন করতে হবে। আর যেখানে যেখানে নাই, সেখানে জাতিসংঘের যেই ইউএন যে প্রোটোকলগুলো আছে, সেই প্রোটোকলগুলো আমার মনে হয় এনবিআর এবং দুদক ব্যবহার করতে পারে বলে আমি মনে করি। পলিসি মেকাররা যখন এমন করে বসেন, তখন কি পলিসি করতে হবে, এটা একটা বিশাল সংশয়ের বিষয়। মিমি অনেকগুলো প্রশ্ন নিয়ে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে। আমার আসলে ভাইয়া শুরু থেকেই যে বিষয়গুলো জানবার ইচ্ছা, আপনি বলছিলেন আপনার ঢাকা কলেজে পড়াশোনা, আপনার বুয়েটে পড়াশোনা, মতিঝিল বয়েজে, তো এই শিক্ষা জীবনটার, আপনি একটা শিক্ষা জীবন দেখে গেছেন এবং দীর্ঘদিন ধরে আপনি দেশের বাইরে আছেন। তরুণদের কথা ঘুরে ফিরে আসে, যেহেতু গণ অভ্যুত্থানের সূচনা তাদের হাত ধরেই, তাদের আগেও আমরা আসলে ছাত্র রাজনীতি দেখেছি এবং সেই ছাত্র রাজনীতি আসলে কখনো এরকম আমূল পরিবর্তন তো বটেই না, কিন্তু বরঞ্চ উল্টো চিত্রটাই আমরা দেখে এসেছি। তরুণদের হাত ধরে যে বিপ্লব এসেছে, সেই তরুণদের সাথে আপনি আপনার বিশ্ববিদ্যালয়ে জীবনের যে ছাত্র রাজনীতি দেখেছেন,
সেটার কোনো মিল পান কিনা, বা আপনার সেই সময়কার অভিজ্ঞতা। এবং একই সাথে আরেকটা প্রশ্ন রাখতে চাচ্ছি, যেহেতু সময় কম, আপনি আপনার মতন করে বলবেন, আমি প্রশ্নগুলো করে যাচ্ছি। শিক্ষা ব্যবস্থা একটা বিশাল একটা গ্যাপ চলে এসেছে। আমরা শিক্ষার্থীরা দেখা যায় দেশ সংস্কারের কাজে এখন যেহেতু নিজেদেরকে নিয়োজিত রাখছে, মাঝখানে একটা খুব আইন শৃঙ্খলার দিক থেকেও খুব ফাঁকা একটা জায়গা ছিল, যে কারণে তারাই আসলে ওই দায়িত্বটা নিয়েছে। এবং সেখানে বলতে চাচ্ছি যে আপনি শিক্ষা ব্যবস্থায় কি পরিবর্তনটা দেখতে চান, এবং এই শিক্ষার্থীদের শিক্ষাকে কিভাবে দক্ষ জনশক্তি হিসেবে কাজে লাগানো যায়? ধন্যবাদ। অনেকগুলো প্রশ্ন এবং খুবই দরকারি প্রশ্ন। তো আমাদের আগের শিক্ষা ব্যবস্থা খুব খারাপ ছিল না। আমাদের এখান থেকে যারা গেছে বিদেশে, তারা সবাই বিদেশের প্রতিটা ইউনিভার্সিটিতে আছে, বিশ্বের প্রতিটা কর্পোরেট সেক্টরে আমাদের ছেলেরা নেতৃত্ব দিচ্ছে। ব্যবসায় কি মানবিক কিংবা ইঞ্জিনিয়ারিং, সায়েন্স ইঞ্জিনিয়ারিং বলেন, সব জায়গায় তারা ভালো করছে। এখন আমাদের কাজ হচ্ছে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান নামে কিছু বেকার উৎপাদনের কারখানা আছে, আমাদের এই কারখানাগুলোতে রূপান্তর করতে হবে, যাতে তারা সেখানে যদি আমরা কিছু দক্ষতা নির্ভর কোর্স করাইতে পারি এবং ইন্ট্রোডিউস করাইতে পারি, আমাদের এই সমস্যার সমাধানযোগ্য, আমি মনে করি সমাধানযোগ্য। দেখুন, আমাদের যে শ্রমিকরা যারা আমাদের অর্থনীতির প্রধান ভিত্তি প্রবাসী আয় পাঠাচ্ছেন, তাদেরকে যদি আমরা 6 মাসের একটা ট্রেনিং দেই, দে উইল আর্ন মোর এবং দে উইল কন্ট্রিবিউট টু দি সোসাইটি ইভেন মোর। এবং আরেকটা জিনিস দেখেন, ইন্ডিয়া থেকে, ভারত থেকে বা পাকিস্তান থেকে একটা শ্রমিক মাত্র 1 থেকে 1.5 লাখ টাকা যাচ্ছে মালয়েশিয়ায়, আমাদের সেখানে কেন 5.5 লাখ থেকে 6 লাখ টাকা লাগবে? এই পাজলটা যদি আমরা সলভ করতে পারি, তাহলে কেন লাগে আসলে এই পাজলটা কোথায়? আমি কম বুঝি, এই জন্য জিজ্ঞেস করি। এটা হচ্ছে যারা বাইরে পাঠায় তাদের কিছু সিন্ডিকেট আছে, সেখানে হয়। আনফর্চুনেটলি বিমানবন্দর কিছু সিন্ডিকেট আছে, সেখানে হয়। আমাদের বিভিন্ন বাহিনীগুলো এটার সাথে জড়িত, আমি নাম নিচ্ছি না, আমি তাদের সবাইকে উইথ অল ডিউ রেসপেক্ট। তো এই সিন্ডিকেটগুলো যদি আমরা ভাঙতে পারি, তাহলে হবে কি, যেই শ্রমিকটা বিদেশে যাচ্ছে তাকে আমরা যাওয়ার আগেই গরিব করে দিচ্ছি। যদি 5 লাখ টাকার জায়গায় যদি 1 লাখ টাকা যেতে পারে, তাহলে তার যে 4 লাখ টাকা জমি বিক্রি করে বা ঋণের সুদ নিয়ে যে যাওয়ার যে চাহিদাটা, এই চাহিদাটা চলে যাবে। ফলে সে আসলে যাওয়ার আগে গরিব হয়ে যাবে না, এবং সামষ্টিক অর্থনীতিতে এটা একটা প্রভাব পড়বে। সামষ্টিক ব্যাপক। আমি দেখুন, রপ্তানি বাংলাদেশের অর্থনীতির প্রধান ভিত্তি না, রপ্তানি কর্মসংস্থান জেনারেট করে, কিন্তু বাংলাদেশের প্রধানতম ভিত্তি হচ্ছে রেমিটেন্স। বাংলাদেশ বছরে $22 বিলিয়ন আর্ন করে, এবং এটা সিগনিফিক্যান্টলি একটা বড় শক্তির জায়গা। আর শিক্ষার ছাত্রদের কথা বলেছেন, আমি মনে করি যে ছাত্রদেরকে দ্রুত ক্লাসরুমে ফিরে যাওয়া উচিত, এবং ছাত্রদের যে কালেকটিভ এক্সপিরিয়েন্স, এই এক্সপিরিয়েন্সটাকে সম্মান করে আমরা তাদেরকে কিভাবে সম্পদ ব্যবস্থাপনার বিভিন্ন ডোমেনে, পুলিশ, ট্রাফিকিং বলছেন আপনি, এসব জায়গায় তাদেরকে কিছুটা ট্রেনিং দিয়ে, কারণ এই জায়গাগুলো যদি ট্রেনিং না দেয়, তাহলে তাদেরকে যদি আমরা সিস্টেমের ভিতরে ঢোকাই, তাহলে এক্সিস্টিং সিস্টেমের সাথে তাদের একটা কনফ্লিক্ট তৈরি হতে পারে। তো সেজন্য তাদেরকে খুব ক্র্যাশ কোর্সের মতো আমরা যদি কিছু ট্রেনিং দিয়ে ঢোকাই, তাহলে টেম্পোরারি তারা সলভ জিনিসগুলো পারবে। কিন্তু দিন শেষে আমরা গণপাসের সংস্কৃতি চাই না, আমরা দক্ষতাহীন কর্মী চাই না। তো এই দুটাকে আমাদেরকে সমাধান করতে হবে। আমাদের হাতে 2 মিনিট সময় আছে। আমার একটা প্রশ্ন আমি মাঝেই করি। আমার একটা অনুষ্ঠান আছে, সেই অনুষ্ঠানে আমরা এই প্রশ্নটা করি, উচ্চশিক্ষা কি তাহলে আসলে সবার জন্য? আমরা যদি আন্তর্জাতিক মানবাধিকার সনদ দেখি, তাহলে এই সময় আমরা বৈষম্যহীন কথাবার্তা বলছি, হ্যাঁ, তাহলে আমি বলতে হবে হ্যাঁ, উচ্চশিক্ষা সবার জন্য হওয়া উচিত আমাদের বাস্তবতায়। কিন্তু আমরা বাস্তবতায় আসি, বাস্তবতায় আসলে উচ্চশিক্ষাটা মানুষের উদ্দেশ্য না। মানুষের উদ্দেশ্য হলো মানবিক জীবনযাপন এবং মানসম্পন্ন জীবনযাপন। এখন মানসম্পন্ন জীবনযাপন, আমি যদি একটা কার্পেন্টার বা একটা পেইন্টার বা একটা প্লাম্বার বা আমার শ্রমিককে আমি যদি তার কাজের মাধ্যমে তার কাজটাকে যন্ত্রের ব্যবহার করে মানবিক রাখতে পারি এবং তার যদি শ্রমের যথাযথ মূল্য দেই, তাহলে সে একই সাথে একটা মানসম্পন্ন জীবনযাপন করবে এবং একই সাথে একটা মানবিক জীবনযাপন করবে। আমার মনে হয় উচ্চশিক্ষা গোল হওয়া উচিত না, গোল হওয়া উচিত এই দুটো বিষয়। বাহ, দারুণ। আমি এতদিন এই প্রশ্ন করে যে লক্ষ্যে পৌঁছাতে চাইতাম, আজকে সেই লক্ষ্যের কাছে পৌঁছে গেছে। যে বিষয়টা আসলে আমরা বেশ কিছু বিষয় নিয়ে কথা বলছিলাম, হাতে বোধহয় 1 থেকে 1.5 মিনিট সময় আছে। একটা ছোট্ট প্রশ্ন করে নিই, সেটা হচ্ছে পরিবর্তিত যে জলবায়ু এবং জলবায়ুর কারণে যে জলবায়ু উদ্বাস্তু তৈরি হচ্ছে, এবার নতুন করে এলাকা প্লাবিত হলো, এই বিষয়ে আপনার বৈশ্বিক অভিজ্ঞতা থেকে টেকসই একটা সমাধানের
কথা যদি বলি, শেষ প্রশ্নটি আমাদের। দারুণ প্রশ্ন। এই বিষয়টা অবশ্যই দারুণ প্রশ্ন। যেটা করতে হবে, আমরা প্রথমে বন্যা ব্যবস্থাপনাকে ইমপ্রুভ করতে হবে। অর্থাৎ ভারতের সাথে আমাদের একটা নেগোসিয়েশন করতে হবে, যে নেগোসিয়েশন আমরা জানবো কবে পানি আসবে এবং আমরা কিভাবে প্রস্তুতি নিব। এখানে ভাই আরেকটু যুক্ত করতে চাই, যখনই হচ্ছে গিয়ে, যেহেতু সময় কম, যখনই হচ্ছে ভারতের এই প্রসঙ্গটি চলে আসে, আমাদের কি সেক্ষেত্রে বাঁধ নির্মাণটা শ্রেয় হবে নাকি একটু রিজার্ভার, কোনটা আমাদের জন্য? দেখুন, দুটোই চ্যালেঞ্জের। বাংলাদেশ সমতল ভূমি, এখানে বাঁধ নির্মাণ করাও খুব ডিফিকাল্ট, আবার জলাধার নির্মাণ করা। আমার কাছে মনে হয় কূটনৈতিকভাবে ভারতের সাথে নেগোসিয়েশন করা উচিত। অসংখ্য ধন্যবাদ। দর্শক, আজকে এখানেই টানতে হচ্ছে, সময়ের নিয়ন্ত্রণে থাকতে হচ্ছে। ভালো থাকবেন সবাই, সাবধানে থাকবেন। ঘুরে দাঁড়াবার যেই চেষ্টায় রয়েছে সেখানে জয়ী হবেন একত্রে। শুভ সকাল। শুভ সকাল।